আপনারা অনলাইন অফলাইন অনেক জায়গায় ক্লাস করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো অনেকেই হচ্ছে ভাইবা ভাইবা সহ বাদ পড়ে যাচ্ছেন। তো এখানে আসল কারণটা কি? তো আজকে আমরা জানার চেষ্টা করব, অনুসন্ধান করার চেষ্টা করব যে আসলে মূলত আমাদের কি করা উচিত, কি করা উচিত না এবং কিভাবে পড়া উচিত। তো চলুন সেই বিষয়ে আমরা স্যারের কাছ থেকে একটু পরামর্শ নিই। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। তুমি ভালো আছো? জি স্যার, ভালো আছি স্যার। আজকে আমাদের ভিডিও টপিকটা হয়তো অনেকে দেখে ফেলেছে অলরেডি। তো হ্যাঁ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, এই যে প্রাইমারি আসন্ন যে প্রাইমারির পরীক্ষা, এই পরীক্ষায় স্যার হচ্ছে কি কি উপায় বা কি কি ট্রিক্স বা কি কি হচ্ছে পদ্ধতি অবলম্বন করলে স্যার চাকরিটা নিশ্চিতভাবে কনফার্ম করা যাবে স্যার? আচ্ছা, তবে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। এবং এই প্রশ্নটা অনেকেরই এই প্রশ্ন, আমরা বিভিন্ন সময় এই প্রশ্নগুলো পাই এবং অনেক সময় আমরা অনলাইনে বা অফলাইনে বিভিন্ন পরামর্শমূলক ভিডিও দেখি। কিন্তু আমার কাছে মনে হয় কি যে প্রায় প্রত্যেকের ভিডিওতে কিছু না কিছু তো অবশ্যই ভালো কথা বলা আছে, এক্স্যাক্টলি। কিন্তু কোথাও কিছু না কিছু এড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমাদের যে কথাটা যেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, যে অনেক সময় দেখা যায় কি যে একাধিকবার তারা প্রাইমারিতে টিকেছে এবং ভাইবাও দিয়েছে, কিন্তু আলটিমেটলি পরীক্ষায় মানে ফাইনাল রেজাল্টে তার নাম আসেনি। অনেকে আবার একদম ডেডিকেটেড প্রাইমারির জন্যই তারা প্রিপারেশন নিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রাইমারিতে তারা টিকতে পারছেন না। তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু না কিছুর ঘাটতি হুম আছে। হুম হুম। নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে না, সিনক্রোনাইজেশনটা হচ্ছে না। আমরা এগুলো নিয়ে কথা বলবো। তবে এর আগে আবার ঠিক আমরা যখন দাঁড়াবো ক্লাসটাতে আজকে বা আজকের ভিডিওটাতে যখন দাঁড়াবো, তখন তো একজন ফোন দিয়েছিল, তুমি তো পাশে ছিলাই, যে তার যে প্রশ্নটা ছিল যে নতুন যে 20,000 পদ, সামনের যে নিয়োগটা আসবে সেই নিয়োগটা কি শুধুমাত্র 20,000 পদে, নাকি পুরো বা নতুন বা অন্য কোনো কিছু চারুকলা বা শারীরিক শিক্ষা ছাড়া অন্য কোনো কিছুতে নিয়োগ থাকবে কিনা। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। বিষয়টা হচ্ছে যে প্রাইমারি যে সার্কুলার আসবে, সেই সার্কুলারে এই পদগুলো অন্তর্ভুক্ত হতে পারে। আচ্ছা আচ্ছা। তো মেবি ধরো প্রাইমারিতে যদি ধরো 30,000 নিয়োগ যদি হয়, তাহলে তার সাথে এই 20,000 পদ চলে আসবে। আবার এই 20,000-এর মধ্যে আমি বলে দিয়েছিলাম ভিডিওটাতে, এই 20,000-এর মধ্যে 10,000 পদ যেটা সহকারী শিক্ষকের পদ, এটা প্রমোশনের পরে এই পদটা খালি হবে। খালি হওয়ার পরে তারপরে অধিদপ্তর হয়তো বা এই পদগুলোতে নিয়োগ দেবে। এক্স্যাক্টলি স্যার। তো আমি মনে করি যে বিষয়টা আপনারা পরিষ্কার হতে পেরেছেন, বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। যাকে এরপরে যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং আরেকটা প্রশ্ন আবির, যেটা নিয়ে তুমি একটু আগে কথা বলতেছিলা যে সামনে আপকামিং যে প্রাইমারি সার্কুলার কবে হবে। তো এইটা মেবি আমাদের তো তৃতীয় ধাপের রেজাল্ট নিয়ে একটু আইনগত, মানে এটা এখন আইনগত প্রক্রিয়ার মধ্যেই আছে। এটা সর্বোচ্চ আদালত তার নির্দেশনা দেওয়ার পরে কি হয় সেটা সর্বোচ্চ আদালতে নির্ধারণ করে দেবেন। তবে এটা যদি খুব দ্রুত সর্বোচ্চ আদালত যদি নির্দেশনা দিয়ে দেন, তাহলে খুব দ্রুত আমরা প্রাইমারি সার্কুলার পেয়ে যাব। সেটা মেবি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হতে পারে। যদি আমি খুব আশাবাদী ছিলাম ডিসেম্বরে হবে। আর এর সাথে আরেকটা প্রশ্ন চলে আসে, এটা কি নতুন 93% কোটায় হবে না পূর্বের কোটায় হবে? তো এটা এটার খুবই গুরুত্বপূর্ণ এটার প্রশ্ন স্যার। এটার উত্তর আমি অনেকবার দিয়েছি। আজকে প্রাইমারির তৃতীয় ধাপের রেজাল্ট নিয়ে যেই তোমার রিটটা হলো, সেটা কিন্তু এই বেসিসের উপরেই হলো। তো এখন বিষয়টা হচ্ছে যে নিয়োগ বিধি যদি পরিবর্তন না করা হয়, নিয়োগ বিধি পরিবর্তন না করা হলে সেটা আগের মতোই ওই কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। আর যদি নিয়োগ বিধি পরিবর্তন করে, তাহলে সেটা তো নতুন নিয়োগ বিধি যেটা আছে সেটাতেই হবে। আমরা এটা বারবার বলেছি। যদি কারো এটা জানার ইচ্ছা থাকে বা আরও জানতে ইচ্ছা করলে, আমাদের পেছনের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আসি, চলে আসে আমরা আমাদের আলোচনাগুলোতে চলে আমাদের আসি। মূল মূল প্রসঙ্গে। টপিকসগুলোতে আমরা একটু চলে আসি। মূল টপিকসগুলো ছিল যে আসলে একজন শিক্ষার্থী কি কি ভুল করে। দেখেন, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা পড়বেন সেটা ঠিক আছে, কিন্তু পড়ার আগে আপনারা একটু আমাদের এই বিষয়গুলো একটু আপনাদের সাথে একটু মিলিয়ে দেখবেন যে আসলে আপনাদের ভুলগুলো কি কি ভুলগুলো হচ্ছে, আপনারা এইখানে কোন কোন ভুলগুলো আপনারা করতেছেন, এগুলো একটু আপনারা দেখবেন। তো দেখেন, প্রথমটা হচ্ছে আপনার প্রতিযোগী কারা তা না জানা। আপনার প্রতিযোগী কারা তারা সেটা না জানা। দেখেন, আপনি যখন প্রিপারেশন নেন, কোনো একটা কোচিংয়ে অনলাইনে বা অফলাইনে ভর্তি হয়েছেন বা কিছু বইপত্রও কিনছেন, মন চাইলে কোচিংয়ে যান দু একদিন, দু একদিন কোচিংয়ে যান, মন চাইলে পরীক্ষা দেন, মন চাইলে অফলাইনে ক্লাস করেন, মনে চাওয়া মনে চাও। অথবা কখনো কখনো আপনি দেখা গেছে যে ছবিও দেখতে যান বা মুভি দেখতে যান, বাজারও করতে যান, কিন্তু আপনার এবং আপনার সাথে যারা আছে তারাও এভাবে করতেছে। কিন্তু এই যে যারা আপনারা আছেন, এরা কিন্তু কেউই আপনার প্রতিযোগী না।
আপনার প্রতিযোগী হচ্ছে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যারা কিনা লাইব্রেরিতে যারা কিনা সকালে উঠে লাইব্রেরিতে চলে গিয়েছেন, তারা রাত 10টার সময় লাইব্রেরিতে আসবেন এবং রাত্রে খেয়ে কোনো মতে দুইটা মুখে দিয়ে, কারণ ইউনিভার্সিটির হলগুলোর খাবার তো অত ভালো মানে না, না, না। বা আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসেন, তারা কিন্তু এই দিনের পর দিন পড়তেছেন। এবং আমরা এটুকু জানি বা এটুকু আমরা বুঝতে পারি যে যারা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যারা চান্স পাচ্ছেন, তারা কিন্তু ভর্তি পরীক্ষার সময় একটা মিনি বিসিএস দিয়ে ঢুকেন। এক্স্যাক্টলি। তাহলে আপনার প্রতিযোগী কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে। এখন অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এই চাকরিগুলোতে আসছে। তাহলে আপনার প্রতিযোগী, আপনি ধরেন যদি কোনো পঞ্চগড়ে থাকেন, আপনার মানে আপনি এই এখন শীতের দিন রাত 9টা 10টা বাজলে এত শীতের মধ্যে কেন পড়বেন? এত শীতের মধ্যে আপনি কেন পড়বেন? আচ্ছা, তো আমরা যে মানে যে কলা রুটি খেয়ে তারা হয়তো বা পড়তেছে, কিন্তু আপনি, তাহলে আপনার যারা, কারণ আমরা এটা আশা করতেছি যে এই ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পরে এই চাকরিগুলো আমরা আশা করতে পারি যে আগের মতো যেরকম দুর্নীতি একদম সর্বকিছু ছেয়ে গিয়েছিল, এবার হয়তো বা এটা আমাদের আশা, এটা হবে না, এবং আমরা বিশ্বাস করি এটা হবে না। প্রাইমারি মানি সবাই মনে করতে ডিভাইস পার্টি এইটা মনে হয় এবার হবে না। তো সুতরাং I এই hope. ক্ষেত্রে আপনি আপনার প্রতিযোগীকে চিনে রাখুন, আপনার প্রতিযোগী কোথায় তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন। কারণ যুদ্ধের একটা রীতি কি, যে যুদ্ধের শত্রু- শত্রুকে জানতে হবে। তো এইখানে আর শত্রু বলবো না, অ্যাক্সেস সে শত্রু, কারণ উনি যদি চাকরিটা পায় হয়তো আপনি পাবেন না। তাহলে আপনার প্রতিযোগী বলেন, শত্রু বলেন, সে কোথায় আছে খোঁজ নেন, তাকে একটু জানুন। এরপর 2 নম্বরে চলে আসে সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা। এখন দেখো যে মানে তারা কোনো একটা ভাবে কোনো একটা বই নিয়ে তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে, যদি সিলেবাস সম্পর্কে আমরা একটু পরেই দেখাবো যে প্রাইমারি সিলেবাসটা কিভাবে হয়। এখন একটা বই কিনে তারা পড়া শুরু করে দিয়েছেন তারা। এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে যখন আমরা দেখি যে কোনো একটা আউট অফ ট্রেন্ড কোশ্চেন আসে, পরের মানে পরের সংস্করণে গিয়ে, এডিশনে গিয়ে আমরা ওই ট্রেন্ড কোশ্চেনটা বইতে দেখি। এক্স্যাক্টলি। এটা বই, যারা বই হ্যাঁ, করেন হ্যাঁ। তারা তো আগে এটা দিতে পারতেছে না। না, বা এটা দেওয়া সম্ভব না, আমরা কিভাবে না জানবো? স্যার, আপনি একটু যদি বুঝে বলি, মানে আপনি বলতে চাচ্ছেন যে হচ্ছে আমরা যে বইগুলো পড়ে যাচ্ছি সেখান থেকে বাইরে থেকে প্রশ্ন করলে ঠিক ওই টপিকটা পরবর্তী এডিশনে অ্যাড করা রাইট হচ্ছে। রাইট, আফটার এক্সাম, নট Exactly, বিফোর sir. এক্সাম। আমি কিন্তু কয়েকটা পরীক্ষা ফেস হ্যাঁ, করছি, আমি করছি। বইতে নাই কোথাও কারণ প্রশ্ন। আমরা তো ধরো আমার তো 35 বিসিএস এর অভিজ্ঞতা আছে, তো এটি নিয়ে পরে এক সময় কথা বলবো। যার কারণে আমরা হয়ে গেছি চরম মানে বিসিএস, মানে আমরা হয়ে গেছি বিসিএস গুন্ডা বলি, বিসিএস ডাকাত বলি, যাই কিছু বলি। কারণ আমরা 35 বিসিএস যারা ফেস করে আসছি বা 35 বিসিএস যারা টিকে আসছি, তো এইটা আমাদের কাছে আর কোনো কিছু না, কোনো কিছু না। দেখো 35-এ যখন প্রশ্ন প্যাটার্নগুলো চেঞ্জ হলো, আমরা যখন যে বইগুলো আগে পড়েছি অনেক কিছুই এখনকার বইতে পাওয়া যাচ্ছে, কিন্তু তখনকার বইগুলোতে পাওয়া যায় ছিলই না। রাইট, আমি এইটাই বলতে চেয়েছিলাম। তো এরপরে চলে আসি সার্কুলার দিলে পড়বো, মানে চাকরি ঠেকে গেছে খুব, যে মানে আমরা একটু পড়বো, পড়ার ফাঁকে ফাঁকে একটু চাকরির জন্য পড়বো, যাতে একটু মানসিক সান্ত্বনা নিতে পারে, হ্যাঁ আমি তো পড়তেছি, সার্কুলারটা আসলে নয় শুরু করবে। দেখেন, বুদ্ধিমান লোক সর্বদাই বর্ষার আগে তার ঘরের চালা মেরামত করে। আপনি সার্কুলার দিলে পড়বেন, আর যিনি মানে আপনি সার্কুলার দিলে পড়া শুরু করবেন, আর যিনি সার্কুলার দিলে চাকরি পাবে, তাহলে আপনি তাকে কিভাবে হটাবেন বলেন? কোনো কি উপায় আছে? কোনো উপায় নেই। সার্কুলারের জন্য অপেক্ষা করবেন না। যদি চাকরির প্রয়োজন হয়, অনেকেই আমাকে বলে স্যার চাকরিটা লাগবে, এতদিন করছেন কি আপনি? পরীক্ষার আগে চাকরি লাগবে। তো এই সুযোগটা আবার নেয় যে কিছু স্ক্যামার আছে যারা, তারা আবার এই সুযোগটা নেয় যে নিশ্চিত কমন, নিশ্চিত সাজেশন, নিশ্চিত ওই সেই ইত্যাদি ইত্যাদি, তারা আবার এই সুযোগটা নেয়। অনেকেই এখন মাথা চাড়া দিয়ে উঠবে যখন একটা সার্কুলার আসবে। অনেকেই কিন্তু হাইবারনেশনে আছে, মানে শীত নিদ্রায় আছে, তারা শুধু অপেক্ষা করতেছে যে এই সার্কুলার দিলে যখন চাকরি প্রার্থীরা জাগবে, আবার সার্কুলার দিলে তারাও জেগে যাবে। এরপরে আসে শুধু প্রাইমারির জন্য পড়া। আমার কাছে মনে হয় যে এটা হলো সবচেয়ে বড় ভুল। কারণ আমি নিজের জীবনে আমার যখন 2011-তে প্রাইমারি চাকরিটা মানে প্রথমবার দিই, এবং ওইটাই আমার জীবনের প্রথম চাকরি, এবং ওইটাতে আমার চাকরিটা হয়, কিন্তু আমি এরপরে আর প্রাইমারি দেওয়াটা আমি সাহস করিনি। কারণ সত্যি কথা বলতে কি, যদি কারো কোনো কোঠা না থাকে এবং যদি পুরোপুরি ফেয়ার যদি হয়, তাহলে প্রাইমারির প্রশ্নগুলো সাম্প্রতিক সময়ে এত পরিমাণ বৈচিত্র্য নিয়ে তারা করতেছে, আমি কঠিন বলবো না, এত পরিমাণ ভ্যারিয়েশন নিয়ে তারা করতেছেন, এত পরিমাণ ডাইভার্সিটি তারা দেখাচ্ছেন, যে এইখানে আসলে অনেক, এটা আমার সাথে মনে হয় অনেকেই আপনারা একমত হবেন যে অনেকেই বিসিএস এ টিকেছেন, একাধিকবার বিসিএস এ টিকেছেন, ব্যাংকও চাকরি হয়েছে, কিন্তু দুঃখজনক প্রাইমারিতে টিকেননি।
অনেক আছে। এটা আমার নিজের বন্ধু বান্ধবরা আছে, তারা এখন রীতিমতো সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিসিএস এ বা কেউ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে আছেন, তারা কিন্তু তাদের একটাই দুঃখ, প্রাইমারিতে তারা টিকেন না। কারণ এটা কারণটা কি? প্রাইমারিকে কি ছোট করে দেখার কোনো সুযোগ আছে? No. কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র কয়েকটা বিষয় যদি বাদ দেই স্পেসিফিক, যেমন তুমি ধরো বিসিএস এর যদি আমি নৈতিকতা সুশাসনটাকে বাদ দেই, এরপরেও ভূগোলটাকে আমরা বাদ আর দিতে পারি না। ভূগোলটাকে তো বাদ দেওয়ার উপায় নেই, কারণ ওইখান থেকে তো সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে। তাহলে তুমি শুধুমাত্র নৈতিকতা এবং সুশাসন যদি বাদ দাও, তাহলে প্রাইমারির আর বিসিএস এর সিলেবাস তো এক সিলেবাস, অলমোস্ট একই সিলেবাস। একই সিলেবাস, হ্যাঁ, একই কাছাকাছি, অনেকটাই কাছাকাছি। তুমি কম্পিউটারের কিছু পার্ট যদি বাদ দাও, একই সিলেবাস। কিন্তু আমরা করতেছি কি? আমরা করতেছি যেটা, সেটা হচ্ছে যে আমরা শুধু প্রাইমারির জন্য একটা বই কিনতেছি, একটা শীট কিনতেছি, বা গতানুগতিক বই পড়তেছি, গতানুগতিকভাবে পরীক্ষা দিতেছি। ধরো গতানুগতিকটার আরেকটা কি, আগের সময়গুলোতে প্রাইমারি পরীক্ষা তো 80 মার্কে, কিন্তু গতবারে পরীক্ষা হয়ে গেল 75 মার্কে। কেউই আগেই বলতে পারলো না, অনলাইন অফলাইনের কেউ বলতে পারলো না, প্রকাশনায় কেউই বলতে পারলো না যে পরীক্ষা হবে 75 মার্কে। যখন পরীক্ষা দিতে গিয়ে স্টুডেন্টরা দেখতেছে পরীক্ষা হয়েছে 75 মার্কে। তো তার মানে কি, তোমাকে সবকিছুর জন্য প্রিপারেশন রাখতে হবে। এখন আমার কাছে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আমি চাকরি পেতে চাই, আমি কিভাবে করবো, আমি তাকে বলি যে বিসিএস এর প্রিপারেশন নেন আপনি। দ্যাট ইজ দ্য কুলেস্ট ওয়ে, দ্যাট ইজ দ্য ফাইনেস্ট ওয়ে, আর দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে, যেভাবেই বলি না কেন। কারণ সিলেবাস তো আমার এক, হয়তোবা বিসিএস এ যত ডিপে পড়া লাগতেছে সেটা হয়তোবা লাগতেছে না। কিন্তু এক কথায় মানে আমি এটা অনেক স্টুডেন্টকে দেখেছি, যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি এটুকু নিশ্চিত ছিলাম, আমি কনফার্ম ছিলাম, আমি তো 34 থেকে টেকা শুরু করি, 34, 35, 36, এরপর আর বয়স ছিল না, টিকতে পারিনি। আমি ওইটুকু নিশ্চিত ছিলাম বিসিএস এর প্রশ্ন যেহেতু বললাম না 35-এর টাকা তো আমরা, তো যেখান থেকে দেখ আমি টিকে আসতে পারবো, বা আমার সাথে যারা ছিল তারা টিকে আসতে পারবে। কিন্তু প্রাইমারিতে এটুকু নিশ্চিত হয় আমি দিতে পারিনি, অন্তত এখনো পারিনি। অবস্থা। তো এই কারণে শুধুমাত্র প্রাইমারির জন্য আপনারা যদি প্রিপারেশন নেওয়া শুরু করেন, তাহলে এটা আপনাদের জন্য একটা ব্লান্ডার হবে, একটা ভুল হবে। তো তার মানে যে আপনি পুরো বিসিএস এর বা ব্যাংকের জন্য প্রিপারেশন নেবেন, বিষয়টা এরকমটা না। অর্থাৎ এটাকে আপনি ইন্টারমিঙ্গল করতে হবে, এটাকে ব্লেন্ড করতে হবে, এটাকে করে আপনাকে কোথায় কতটুকু পড়তে হবে এটুকুকে নির্দিষ্ট করে নিতে হবে। এরপরে সে বেসিক না বুঝে, বেসিক না পড়ে, না বুঝে এমসিকিউ মুখস্থ করে, এটা আমাদের জন্য আরেকটা বিশাল বড় সমস্যা। হ্যাঁ, কোথাও থেকে, যেমন আমার নিজের কাছেই তো আমাদেরই 2 লাখের মতো এমসিকিউর প্রশ্ন ব্যাংক আছে। দুনিয়ার, সারা দুনিয়ার যত প্রশ্ন আছে মোটামুটি বাংলাদেশের চাকরি সবকিছু তো ওইখান থেকে আছে। এখন আমি একটু স্যার বলি, আমাদের প্রশ্ন ব্যাংকটা এরকম যে 1995 থেকে একদম 2024 পর্যন্ত স্যার এভরিথিং দ্যাট উই হ্যাভ, এভরিথিং দ্যাট। এখন এগুলো যদি কাউকে যদি আমি পড়তে বলে, যে আমাদের একজন গুরু, মানে কি মোটিভেশনাল গুরু, যিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ইংলিশে ভালো করতে হলে অক্সফোর্ড ক্যামব্রিজ ডিকশনারি পড়তে হবে, তো বিষয়টা সেরকম হয়ে গেল না। তো বিষয়টা হচ্ছে যে আমি না বুঝে পড়া তো কখনোই আমার স্থায়ী টেকসই হবে না। আর প্রাইমারি প্রশ্নটা এত সহজ না, এত সহজ না যে যাই গিয়ে আমরা হুবহু পড়বো, হুবহু এটি ইয়ে করবে। কারণ এই কারণে প্রবলেমটা কি দেখা যায়, ম্যাক্সিমাম ম্যাথে এই প্রবলেমটা হয় যে একটু 19 থেকে 20 করে দিলে তারা ম্যাথ আর মিলাতে পারতেছে না। স্যার আমি কি একটু এর পিছনে কারণটা বলবো? স্যার আমি দেখছি যে অনেক কোচিং বা অনেক টিচাররা বিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রাইমারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়াচ্ছেন। আমি বলতেছি না যেগুলো ভুল, বাট এগুলোই তো বেস, এগুলো পড়া উচিত। বাট পাই টু পাই আপনি ম্যাথ মুখস্থ করে যাবেন, তাইলেও কি এটা সম্ভব? এটা করে, অনেকেই করে করে করে। আমি আপনি যে কথাটা বলছেন ওইটা সূত্র ধরে আমি বললাম, এটা করে আপনি এইভাবে কিভাবে, তা তো হোঁচট তো খাবেনই পরীক্ষা। তারা তো স্লিপ করে। আমার কাছে বারবার আসে যে স্যার যাদের কোঠা আছে, স্যার আমি 50 পেয়েছে, হয়তো সে 53 বা 54 পেলে সে টিকতো 2 মার্কসের জন্য, কিন্তু সে টিকতেছে না, কোথাও না কোথাও সে স্লিপ করে গেছে। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আবির, আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা জাতীয় সমস্যা, গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ পার্ট দিয়ে পড়া, বাদ দিয়ে পড়া। হ্যাঁ, ও সংবিধান থেকে 1 মার্কস আসবে, দরকার কি আমি এত বড় সংবিধান পড়ব, দিয়ে দিছি বাদ। ম্যাথে এবার তো তোমার এবার প্রাইমারিতে পারমিটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি থেকে দিয়ে দিয়েছে, আর 1 মার্কসের জন্য আমি এতগুলো ম্যাথ করবো, বাদ। এরপর আমি ইংলিশে আমার ন্যারেশন দিতে পারি, ন্যারেশনটা আমি অত ভালো বুঝি না, এটা বাদ। বাংলা প্রকৃতি পড়তে হয়, আমি বুঝি না, এটা বাদ। ধ্বনির পরিবর্তন 1 মার্কসের জন্য আমি পড়বো কি ভাই? তাহলে আপনার যদি এভাবে যদি আপনি বাদ দিতে থাকেন, আপনার মার্কসটা থাকে কোথায়? পড়বেন নাকি আর উত্তরটা দেবেন কি? এটার জন্য অবশ্যই দায়ী আমরা টিচারেরা। আমরা নিজেদের, মানে আমি ঠিক জানি না টিচার এটা কি কারণে করে বা আমরা এটা কি কারণে করি। আমি আমার কথাই বলে যদি আমি এই ধরনের কোনো পরামর্শ দিই না, কারণ আমার সংবিধানটা যদি আমার যদি প্রিপারেশনটা ভালো থাকে, আমি কিন্তু 1 মার্ক ক্যারি করে যেতে পারি। ধ্বনির পরিবর্তন যদি একটা কঠিন, এবং এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে আমাদের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে যাচ্ছে, আমাদের বাংলা ধ্বনি পরিবর্তন ক্লাস আছে, আপনারা একটু দেখে নিন যে এর থেকে সহজ মনে হয় না আর কোনো কিছু আছে।
তাহলে এই যে কাজগুলো যে করে, যে পার্টগুলোকে বাদ দিয়ে যায়, ও ত্রিকোণমিতি আমি ভালো বুঝি না, তো ঠিক আছে ত্রিকোণমিতি আপনি বাদ দিয়ে দেন, তাহলে মার্কসটা কোত্থেকে আসবে, কোথা থেকে আসবে? আমি যদি পার্ট বাই পার্ট বাদ দিয়ে দিই তাহলে আমার তো আলটিমেটলি মার্কস থাকে না। ওই তো স্যার এই 7-8 মাস গ্রামার পড়ার পরে ওই ওই 2-3 মার্ক যা থাকে আলটিমেটলি, যা থেকে, অথবা অথবা সাধারণ জ্ঞান জীবনে না একটা ট্রান্সলেশন, না একটা ভোকাবুলারি, না একটা ইংলিশ সাহিত্য, আলটিমেটলি আমরা যাইতেছি কোন দিকে আল্লাহ জানে। এরপরে চলে এসে অতিরিক্ত টপিক পড়া। এটা আমরা মোটামুটি আমাদের আলোচনায় চলে আসছে যে যখন আমরা প্রিপারেশন যখন নেব তখন দেখা যায় যে আমার প্রাইমারি টার্গেট যাদের, তাদের তো নৈতিকতা সুশাসন কোনো না কোনো ফর্মে আসতে পারে। আমি যে পড়তে হবে না এটা বলবো না, আসতেই পারে, কারণ যেহেতু বিসিএস বা বিসিএস পরীক্ষা হচ্ছে বাংলাদেশের পিএসসি কেন্দ্রিক পরীক্ষাগুলোর মাদার এক্সাম, সর্বোচ্চ এক্সাম, মাদার এক্সাম বলি আমরা এটাকে। এইখান থেকে বাকিগুলো আসে, দেবে না যে আমরা এমনটা বলি না, কিন্তু যেইভাবে ডিপে আমরা বিসিএস প্রিপারেশনের জন্য পড়ি সেভাবে ডিপে হয়তো বা এখানে পড়ার দরকার নেই। এরপরে চলে আসে মডেল টেস্ট। আমি আরেকটা গুরুত্বপূর্ণ আপনারা, যে আমি কি মডেল টেস্ট দেব? মডেল টেস্টটা কখন দেব? পরীক্ষার আগে আগে যাই দেব, যাতে আর এখন ধরো ফর এক্সাম্পল আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। ধরেন আমি একজন এক্সামিনি, আমি পরীক্ষার এক সপ্তাহ আগে আমি মডেল টেস্ট দেওয়া শুরু করলাম, আমার আসতেছে 50, কিন্তু আমার তো এখন 52 পেলে আমি টিকবো, বাকি 2 মার্কস কি ওই এক সপ্তাহের মধ্যে ক্যারি করা সম্ভব? স্যার এটা তো কইতে হয় এর মতো মেধার উপরে, তো মেধার উপর ডিপেন্ড করে। নট, এটা মেধার উপরে অত্যাচার করা বলে, এটাকে মেধার উপরে ডিপেন্ড করা বলে না। মডেল টেস্ট আমরা বলি না যে এই যে ভাইরাল এক ডক্টর আছে না, যে ইন্টার্নি করতে কতদিন সময় লাগে, আমি আর কি ওইটা বোঝাইতে চাইছি যে মোশাররফ করিম একটা কথা তার করোনাটাকে বলছিলেন যে রাষ্ট্রবিজ্ঞান তো একটা চলমান বিজ্ঞান বা চলমান প্রক্রিয়া। তো মডেল টেস্টের বিষয়টা হচ্ছে যে মডেল টেস্ট কাদের জন্য? যাদের প্রিপারেশনের একটা পর্যায়ে যারা অতিক্রম করে ফেলেছেন, এই মডেল টেস্টটা তাদেরকে মানে রিফাইন করে দেবে। এই মডেল টেস্টটা তাদের সম্পর্কে তাদের একটা ধারণা দেবে, পরীক্ষার অ্যাটমসফিয়ার সম্পর্কে একটা তাকে ধারণা দেবে। এখন তুমি যদি চিন্তা করে দেখো, তুমি এমন ক্যাটাগরির মডেল টেস্ট দিলে, ওই মডেল টেস্ট দিয়ে তুমি ধরো 75 ভিতরে তুমি 75 পেলা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলা যে মানে ওই মডেল টেস্ট তো ভালো কথা, কোনো কিছুই থেকে কমন আসতেছে না, তখন তো স্যার আমি পরীক্ষা দিয়ে চলে আসবা, তারপর আবার একটা মডেল টেস্ট কিনবা, আবার কিনে আবার দেওয়া শুরু করবো। তো যাই হোক, এইটার বিষয়টা হচ্ছে যে মডেল টেস্টটা দিতে হবে। মডেল টেস্টটা একটা সময় আছে, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে গিয়ে আপনার ভিতরে যদি বেসিকটা ওভাবে গড়ে না ওঠে, মডেল টেস্ট দিয়ে তো আমার মনে হয় না কোনো লাভ আছে। এক্স্যাক্টলি স্যার, আমি যদি একটা উদাহরণ দিই, যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট মডেল টেস্ট দিতে যেয়ে ম্যাথ নিয়েই প্রবলেমে পড়ে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে সব মুখস্থ, কিন্তু ম্যাথ পারতেছে না। কেন পারতেছে না? যাই দেখা মান নির্ণয়, কখন 4 হবে কখন 2 হবে বুঝতে পারতেছে না। তারপরে যে পার্সেন্টেজের পাস ফেলে কোন সময় আমার পাস বার করতে হবে, কোন সময় ফেল। তারপরে বেসিক একদম স্যার লাভ ক্ষতির যে কার রেফারেন্স দিয়ে আমি লাভটা বের করবো, এটা বুঝতে পারতেছে না। তো দেখা যায় কি আলটিমেটলি এগুলো ঠিক না করে তো স্যার আপনি মডেল টেস্ট দিতে পারতেছেন না। তো বাংলা আপনি মুখস্থ করলেন, বাংলা হচ্ছে কারক বিভক্তির বেসিক না জানি না, তারপরে হচ্ছে আপনার ধ্বনি পরিবর্তনের বেসিক না জানি না, আপনি মুখস্থ করলেন, এগুলো কি করবেন? আমি সেটাই বলতেছি। এখন তোমার এক সপ্তাহ আগে তুমি এটা, এক সপ্তাহ আগে যখন তোমার এটা আইডেন্টিফাই হলো, তখন তুমি কি করবে? তো বিশাল প্রবলেম। তো তার কারণে মডেল টেস্ট দেওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট প্রসেস অনুসরণ করে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দেওয়া তো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা রং সময়ে রং টাইমটা সিলেক্ট করে ফেলে এবং রং ইনস্ট্রুমেন্ট আমরা এবং রং মডেল টেস্ট রং সোর্স আমরা সিলেক্ট করে ফেলি। এরপরে চলে আসে প্রচলিত বই থেকে গতানুগতিক প্রস্তুতি না, এটা আমাদের উপরে চলে আসছে। এরপরে চলে আসে চলমান ঘটনা প্রবাহের সাথে নিজেকে আপডেট না রাখা। আমরা দেখা যায় কি সবকিছুই পড়ি, কিন্তু আমরা প্রাইমারি পরীক্ষাগুলোতে রিসেন্ট এমনকি বিসিএস আমরা যেটা দেখেছি যে একদম মানে সাম্প্রতিক থেকে প্রশ্ন করতে হচ্ছে, কিন্তু আমাদের স্টুডেন্টরা হোঁচট খাচ্ছে। কিন্তু এইটার সবচেয়ে সহজ উপায় কি? আমাদের তো এখন আগে আমরা মাস শেষে একটা পত্রিকা বের হতো ধরো মানে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে, এখন তো প্রত্যেক দিনকার ঘটনাগুলো আমরা পেপার পত্রিকাতে পাচ্ছি। জাস্ট আমরা ওই ঘটনাগুলো নিয়ে যদি একটু কথা বলি, আসলে সাম্প্রতিক জ্ঞান বা সাম্প্রতিক বিষয়গুলো এত বড় এবং একদিন 2 দিনে এত পরিমাণ ইনফরমেশন জমে, এটা রাতারাতি কারো পক্ষে মুখস্থ করে ফেলা সম্ভব না। কিন্তু সে যদি আপডেট থাকে, তার পক্ষে কিন্তু সাম্প্রতিক জ্ঞানটা নিয়ে আলাদাভাবে সমস্যা পড়ার কথা না। কিন্তু স্যার আপনি একটা সাইডের কথা বললেন, আর একটা সাইড বাকি আছে। কোনটা? ও একটা পোরশন অফ স্টুডেন্ট, এরা এইটারে এমন ভাবে দেখে যে হচ্ছে আমি আমার পড়াশোনা সামলাই দিশা পাইতেছি না, আমি সাধারণ মানে ওইটার আমার সময় নেই, আমি পত্রিকা পড়ার আমার সময় নেই, আর পত্রিকায় কি পড়বো, আমি আমার বই খাতায় যা আছে সেটাই পড়ি আগে।
সাম্প্রতিক গুরুত্ব দেয় না। এখন ধরো প্রশ্ন মানে বই ছাপানো হয়েছে 1 বছর আগে, আর সাম্প্রতিক একটা ঘটনা ঘটলো ধরো 1 বছর পরে, এখন এটাকে তুমি বইতে পাবা? না। তাহলে লাইক স্যার বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ মানে ফুটবল ওয়ার্ল্ড কাপটা যখন গেছে ওইটা নিয়ে স্যার কোন স্টেডিয়ামটা ফাইনাল হয়েছে ওইটা নিয়ে অনেক পরীক্ষা কোশ্চেন কিন্তু হয়েছে স্যার। অনেক স্টুডেন্ট আইসা পারে নাই, অনেকে পারছে, অনেকে পড়াশোনা রাইকে খেলা দেখছে ওই দিন তারা পরীক্ষার হলে যাইয়া পারছে। স্যার আমার সাথে এমন হয়েছে, আমি বাসায় বসে পড়তেছি, আমার নানু খবর দেখতেছে, তো ওই জায়গায় একটা লাইনে আসছে যে এরকম যে পাকিস্তান এমন একটা রাষ্ট্র যে এখন পর্যন্ত নিজেদের হচ্ছে একটা রাষ্ট্রীয় মানে ক্ষমতার সাইকেল পূরণ করতে পারে না। আমি ঠিক প্রধানমন্ত্রী হ্যাঁ আমি ঠিক যাইয়া দেখি একটা ব্যাংকের সিনিয়র অফিসার এই পরীক্ষার প্রশ্নটা আইব। তো যাই So এখন sad. এখন মোদ্দা কথা হচ্ছে লিখিত পরীক্ষায় টিকবেন কিন্তু চাকরি হবে না। এর কারণগুলো হচ্ছে এই, এর কারণ হচ্ছে এই। তোমাদের প্রবলেম তো তোমাদের কাছে। আচ্ছা, তো একটু আসি, আমরা ভিডিওটা ইতিমধ্যে বড় হয়ে গেছে, আমরা এটা নিয়ে আর খুব বেশি কথা বলবো না। এই হচ্ছে আমাদের এই যে সিলেবাসগুলো, দেখেন এই সিলেবাসটা সম্পর্কে আপনার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে, একটা পরিষ্কার আইডিয়া থাকতে হবে সিলেবাস সম্পর্কে। আপনি যুদ্ধ করতে গেলে তো যুদ্ধক্ষেত্রে একটা ব্লু প্রিন্ট লাগবে, আর পরীক্ষাটাকে যে আমরা যুদ্ধ হিসেবে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট বা এটা হচ্ছে আমাদের স্যার ম্যাপ। আমার প্রশ্ন হচ্ছে কেন এটা ব্লুপ্রিন্ট? এটা ব্লু প্রিন্ট বলতে আচ্ছা আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো এর উত্তরটা আমি আর আজকে আর দিলাম না। ওকে স্যার। এই এরপরে চলে এসে আমাদের যে আমরা একটু বলি যে তাহলে আমরা তাহলে কি করতেছি, এটা একটা প্রশ্ন না, যে আমরা কোনো এত কথা বলতেছি এত কথা আমাদের বলতেছি, আমরা কি করব? আমরা কি করতেছি, আমরা সিম্পলে যে কাজটা করেছি, আমরা এই কাজগুলোকে সিম্পলিফাই করার চেষ্টা করেছি। যে আমি পারতাম প্রশ্ন কমন পড়ানো একটা বিষয় আর পরীক্ষায় টেকানো আরেকটা বিষয়, দুইটা বিষয় যদি তালগোল পাকিয়ে ফেলে বেশিরভাগ স্টুডেন্টরা এখানে হোঁচট খায়। আমরা তো পারি কাউকে 2 লাখ প্রশ্ন ব্যাংক দিয়ে দিতে, সে টিকবে না। মানে এমনকি বিসিএস বা ব্যাংকও যদি বলে সেখানেও সে টিকবে। 2 লাখ প্রশ্ন পড়া এটা তো একটা মানে অসম্ভব বা একটা অকাল্পনিক বিষয়, সেটা তো সম্ভব না, সম্ভব না। তো আমরা যে কারণে করেছি যে আমাদের টোটাল কোর্স প্ল্যানটাকে আমরা ভাগ করেছি, একটু সাইড দ্য প্লেস। তো আমরা যেটা বলবো যে আপনারা একটু এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, একটা স্ক্রিনশট নিয়ে আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আমরা এটাকে কিভাবে সাজিয়েছি, আমরা এটা কিভাবে করছি। এই যে স্যার মিলিয়ে দেখার একটা কারণ হচ্ছে স্যার উনি বা আমাদের ওই টপিকটা কই স্যার যাতে বাসায় বসে বসে পড়া যায়। ও আছে আছে স্যার দিন একটু পর স্যার। জি স্যার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল কোর্স প্ল্যান। তো এখন দেখেন আমরা কোর্স প্ল্যানটাকে এমনভাবে সাজিয়েছি এবং এই প্রত্যেকটা ক্লাস আপনাকে একদম এবং আমাদের যে শিটগুলো, আমি একটু শিটগুলোকে একটু দেখাই। তো আমাদের যে শিটগুলো আছে এই শিটগুলোকে আমরা এমনভাবে করার চেষ্টা করেছি যে আমরা এখানে আমাদের স্টুডেন্টদেরকে যে আমরা একদম শুরুতেই আমরা তাদের টপিকস গুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই Basic. বেসিকগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা, খুব শর্ট যতটুকু আমাদের দরকার, কোনোভাবে একটা ধারণা নেই। ধারণা নেওয়ার দরকার। এরপর আমরা যেটা দিয়ে দিয়েছি আমাদের যে প্রশ্নগুলো, মূলত আমাদের স্ট্রং জোন হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো। প্র্যাকটিস। এবং এইটা আমি স্টুডেন্টদেরকে বলবো যে ভাই এটা প্যারোটার মতো মুখস্থ করলে টিকে আসতে পারবেন, কিন্তু আমার পরামর্শ থাকবে সেটা একটু না করে যখন আমাদের সাথে ক্লাস করবেন সম্মানিত স্যারেরা এগুলো আপনাদেরকে একদম জলবৎ তরল করে বুঝিয়ে দেবে, পানির মতো বুঝিয়ে দেবে। এক্স্যাক্টলি স্যার। আর আমার কথা হচ্ছে স্যার আপনি যদি না টিকেন বা আপনি যদি টিকেন, আমার কথা হচ্ছে আপনি প্র্যাকটিস করে না টিকেন। আর আমার এটা চ্যালেঞ্জ যে আপনি প্র্যাকটিস করে না টিকে দেখান। না টিকে দেখেন অবশ্যই। তো আমরা এই প্র্যাকটিস সেশনটা রাখছি প্লাস বেসিকটা রাখছি। এখান থেকে তো অবশ্যই আশা করি কমন পড়বে। আমাদের এখান থেকে কমন উনি ভালো পড়তে পারলো না, মডেল টেস্ট আছে, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে, সাবজেক্টিভ টেস্ট আছে, ওইখান থেকেও আমাদের 60-55 কমন থাকবে। একটু বেসিক ঠিক থাকলে হচ্ছে, একটু পড়াশোনা থাকলে আরো 4-5 মার্ক ওই বাড়িয়ে আর কি ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়া যাবে। তো এটাই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা প্ল্যান, এবং আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং এই ফাঁকে আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আমরা কি ধরনের ক্লাস করাই বা আমার পাঠঘর থেকে আপনারা কি ধরনের ক্লাস পাবেন, এইটার জন্য আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আপলোড হচ্ছে, বাংলা, গণিত, ইংরেজি ক্লাসগুলো আপলোড হচ্ছে। আপনারা একটু সেই ক্লাসগুলো দেখলে আপনারা ধারণা পাবেন যে সত্যিকার অর্থে আপনাদের কি দরকার, কেন দরকার। আমরা কখনোই দাবি করব না আমরা সেরা, এই দাবিটা করার মতো অত বড় যোগ্যতা আমাদের নেই, কিন্তু আমাদের চেষ্টাটা সেরা চেষ্টা। আরেকটু কথা বলি স্যার, আমাদের ক্লাসগুলো ওইভাবেই যাচ্ছে যেভাবে হচ্ছে কেউ জ্ঞানী মহাজ্ঞানী হবে না, কিন্তু কেউ কিভাবে পরীক্ষার হল সামাল দিতে পারবে, চাকরি পাবে কিভাবে, রাইট? তো ওইভাবে হচ্ছে আলাদা আলাদা সেকশন, আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা ডেফিনেশন, পরীক্ষায় প্রশ্নটা কোন প্যাটার্নে আসতে পারে ঠিক ওইভাবে সাজানো। তো এবং একই সাথে আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি যে আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স চালু আছে। যদি আপনারা ভর্তি হতে চান
তাহলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।